हेलो भाई लोग, वेलकम टू स्टडी विथ फ्रेंड्स यूट्यूब चैनेले। তো ক্যাসান বা নতুন শিখেছি এটা। এর মানে হচ্ছে কি গুজরাটিতে, মানে বাংলায় এটার মানে হচ্ছে কি কেমন আছো, ঠিক আছে। চলো, তো আবার লেকচার 3 নিয়ে চলে এসেছি চলতরিতে। টপিকস টু বি কভার্ড, মানে কি আজকে পড়বো। আগে এটা তো শুধু লেখাই থাকে, পুরোটা কভার তো করতে পারি না শেষ অবধি, ঠিক আছে। প্রথমে রিক্যাপ করবো, তারপর ইলেকট্রোমোটিভ ফোর্সের বিষয় পড়বো বা তড়িৎচালক বল, তারপর ইলেকট্রিক সেল বা তড়িৎ কোষ আর টাইপ অফ সেল বা মানে শ্রেণীবিভাগ কোষের। তারপরে পড়বো তড়িৎ প্রবাহ মাত্রা বা ইলেকট্রিক কারেন্টের বিষয়, যেটা মানে আস্তে আস্তে আমার চ্যাপ্টারের ভিতরে ঢুকছে তার মানে, ঠিক আছে। তারপরে খুব ফেমাস ওহমের সূত্র পড়বো, ঠিক আছে। চলো, তারা সবার আগে রিক্যাপ দিয়ে স্টার্ট করা যাক। কাট কর। আগে যে আমরা কী পড়েছিলাম, বিভব প্রভেদের বিষয়ে পড়েছিলাম, তো তড়িৎ বিভব কাকে বলে সেটা পড়েছিলাম, আর কি ওই সম্পর্ক ওর ইউনিট বা একক ওইসব পড়েছিলাম, ঠিক আছে। তো 2-3টা আমি কোশ্চেন করছি, তোমরা রিক্যাপ করার চেষ্টা করো। ফার্স্ট হচ্ছে গিয়ে কোনো বিন্দুর তড়িৎ বিভব 1 ভোল্ট বলতে কি বোঝো? ঠিক আছে, মনে করার চেষ্টা করো, খাতায় লিখতে পারলে লিখে ফেলো। এখনকার টাইম স্ট্যাম্পটা দিয়ে কমেন্ট করো, ঠিক। আমি চাই যে ভুলভাল কমেন্ট না আসে, এসব কমেন্ট আসুক, ঠিক আছে। যে এটার ফার্স্টের অ্যান্সার এটা, আমি আবার লিখে দিই তাহলে। হয়েছে মনে? বা পজ করে নাও তোমরা, কারণ লাইভ ক্লাস তো নয়। তো অ্যান্সার হচ্ছে গিয়ে, অ্যান্সার কি, কোনো বিন্দুর তড়িৎ বিভব 1 ভোল্ট বলতে বোঝায় এত দূর অবধি লিখে নেবে তোমরা, বোঝায় অসীম থেকে 1 কুলম্ব ধনাত্মক তড়িৎ-আধানকে ওই বিন্দুতে আনতে বা এখানে 1-এর বদলে আমি এখানে 2 ভোল্ট করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে তোমরা কিছু ভেরিয়েশন পাবে। আনতে 2 জুল কার্য করতে হয়। তারপর নেক্সট কোশ্চেন করি, নেক্সট কোশ্চেন লিখি আমি। এটা কিন্তু রিক্যাপ হচ্ছে, তোমরা নিজে মনে মনে ভাবার চেষ্টা করো, এই অ্যান্সারটা তোমাদের পারা উচিত, কারণ এটা আমি লিখিয়ে দিয়েছিলাম, ঠিক। নেক্সট কোশ্চেন, কৃতকার্য তারপরে তড়িৎ বিভব ও আধানের মধ্যে সম্পর্ক লেখো। ঠিক, ভাবো। খুব, এটা দিয়ে আমি একটা অঙ্ক করেছিলাম, সেই ইউনিট বের করেছিলাম। ভাবো, কৃতকার্যকে আমরা ডাব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করি, তড়িৎ বিভবকে ভি দিয়ে, আধানকে কিউ দিয়ে। ভাবো, কমেন্ট। ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, খুব ইজি, ঠিক। লাস্ট বাট নট দ্য লিস্ট, আর কি করা যায়, আর কি কোশ্চেন করা যায় দেখি। আগের দিন আর কি পড়েছিলাম, হ্যাঁ, তড়িৎ বিভবের একক লেখো, একক না মাত্রা লেখো। মাত্রা কীভাবে বের করতে শিখিয়েছিলাম আগের দিন,
এই ফর্মুলাটা দিয়ে v ইকুয়াল টু ডাব্লিউ এর হচ্ছে গিয়ে মাত্রা কি, ওই যে সেই গতিশক্তির মাত্রা ডাব্লিউ এর মাত্রা সেম হয় বলেছি, ডাব্লিউ মানে ওয়ার্ক মানে কৃতকার্য, আর গতিশক্তির মাত্রা সেম হয় বলেছি, কি হয় এম, সরি এমটা মনে হচ্ছে যেন পোকা কামড়ে নিয়েছে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে কি ওয়ার্ক বা কৃতকার্যের মাত্রা ডিভাইডেড বাই আধানের মাত্রা কি বলেছিলাম, সরি এটি, ঠিক। এবার এর দুটোকে ভাগ করে নিলেই হয়ে গেল, কত হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 এ টু দি পাওয়ার -1, এটা হচ্ছে গিয়ে তড়িৎ বিভবের মাত্রা। আর কি আর একটা লাস্ট তাড়াতাড়ি হচ্ছে, খুব তাড়াতাড়ি হচ্ছে, এটা রিক্যাপ করছে, ঠিক আছে। লাস্ট আরেকটা কি পড়েছিলাম, হ্যাঁ লিখি তড়িৎ বিভবের সিজিএস ও এসআই ইউনিটের এককের মধ্যে সম্পর্ক লেখো। সম্পর্ক, আমার সম্পর্ক খুব খারাপ তো সবার সাথে, সম্পর্ক স্পেলিংও পাচ্ছি না, লেখো। প্রথমে তোমরা ভাবো সিজিএস একক কি তড়িৎ বিভবের, সিজিএস একক স্ট্যাট ভোল্ট। তোমরা আগে পজও করে নাও, পজ করে নিয়ে লিখে দাও কমেন্টে নাও লিখতে পারো, ঠিক আছে, তোমরা নিজের মনে যেন এটা থাকে, ঠিক আছে, নিজের প্রতি সৎ যেন থাকো। এখানে চুরি করার কিছু নেই, এখন তোমরা শিখছো, ঠিক আছে, বলতে এরকম না যে বই দেখে উল্টে করে দিলে, এখন তোমরা শেখো। আর এসআই হচ্ছে গিয়ে ভোল্ট, ঠিক। তো এদের দুজনের মধ্যে কি বলেছিলাম, এক স্ট্যাট ভোল্ট ইকুয়াল টু বা ইএসইউ ইকুয়াল টু কত বলেছিলাম 300 ভোল্ট বলেছিলাম, যে সিজিএস ইউনিট এখানে এসআই ইউনিটের থেকে বড়, ঠিক আছে। দেখো এটা আগের ক্লাসে রিক্যাপ, ঠিক আছে, খুব তাড়াতাড়ি হয়ে গেল। এবার একটা কোশ্চেন যদি আমার মাথায় আসে, আরেকটা পড়ছিলাম বিভব প্রভেদ কাকে বলে, দুটি বিন্দুর, এখানে আমরা লিখতে পারি যে দুটি বিন্দুর বিভব প্রভেদ 2 ভোল্ট বলতে কি বোঝো, তখন কি লিখবো, দুটি বিন্দুর বিভব প্রভেদ 2 ভোল্ট বলতে বোঝায় যে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে 1 কুলম্ব ধনাত্মক তড়িৎ-আধানকে ওই বিন্দুতে নিয়ে যেতে 2 জুল কার্য করতে হয়। হয়ে গেল, তাহলে পুরোপুরি আমরা কি শিখে নিলাম, আগের ক্লাসের পুরো রিক্যাপ হয়ে গেল, ভালো। চলো এবার নতুন ক্লাস, আজকের ক্লাসটা লেকচার 3 স্টার্ট করি। কাট কর। চলো, তো আগুন আজ স্টার্ট হয়েছে, খুব তাড়াতাড়ি শুরু হয়েছে, মানে তাড়াতাড়ি শুরু হয়নি, খুব জোশের সাথে স্টার্ট হয়েছে, ভালো রিক্যাপ হয়েছে, 8 মিনিটে তোমাদের মোটামুটি ভালো রিক্যাপ হয়ে গেছে। চলো এবার তাহলে আজকের ক্লাস স্টার্ট করি ভালো করে। এবার বলবো তড়িৎচালক বল, ঠিক আছে। তোমরা ছোটোবেলায় নিউটনের প্রথম গতিসূত্র পড়েছো, যেখানে বলা আছে কোনো বস্তু যদি স্থির থাকে বা বাইরে থেকে প্রযুক্ত বল যদি না ক্রিয়া করে, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর গতিশীল বস্তু চিরকাল সমান গতিতে যেতে থাকবে, ঠিক। সেরকমই মানে স্থির বস্তুকে যদি বাইরে থেকে বল না প্রয়োগ করা হয়, ওটা কখনো গতিশীল হতে পারে না, ওখান থেকে ওটা ফার্স্ট লতে ওটাই বলা হচ্ছে। সেরকমই ধরো যে কোনো একটা তার বা যার মধ্যে থেকে ইলেকট্রিক বা ইলেকট্রিক যেখান থেকে যাতায়াত করে, তার জন্য তো কিছু না কিছু একটা বল প্রয়োগ করতে হবে, নাহলে এমনি থোড়িও যাতায়াত করবে। এমনি যদি যাতায়াত করতো, তাহলে আমাদের কি থোড়ি এত টাকা কারেন্টের বিল আসতো, 500 টাকা 600 টাকা, ওদের কিছু তো কাজ করাতে হচ্ছে। তার জন্য আমাদের একটা বল প্রয়োগ করতে হয়।
মানে বলের ভাবনা আমরা ভাবতে পারি, যে সেই যে কাজটা করাচ্ছে তার জন্য আমরা ভাবতে পারি একটা বল কাজ করে, যাকে আমরা বলি তড়িৎচালক বল। বুঝতে পেরেছ? ওটা এই তড়িৎচালক বলটা কী কাজ করে? ধরো যে কোনো পরিবাহীর মধ্যে, এটা ধরো যে একটা পরিবাহী, তার এই দুটো প্রান্তের মধ্যে, এ আর বি প্রান্তের মধ্যে বিভব প্রভেদের সৃষ্টি করে। বুঝলে? এবার বিভব প্রভেদের যখন সৃষ্টি করে, বল তৈরি হয়ে গেল। বা যেরকম তোমাদের আগেও বলেছিলাম, জল যেরকম ওপর থেকে নিচেই প্রবাহ হয়, সেরকমই এটা কি করছে, ধরো যে কোনো একটা সমান লাইন, কোনো একটা সমান জমি ছিল, সেটাকেও বেঁকিয়ে দিল, একটা জায়গায় মাটি ঠেলে বেঁকিয়ে দিল, তাহলে এবার এখান থেকে জল যেতে পারে। সেরকমই ও কি করছে, এই তড়িৎচালক বল কি কাজ করে, কোনো পরিবাহীর মধ্যে দুটো ভিন্ন ধরনের বিভব প্রভেদের সৃষ্টি করে। ঠিক আছে, দুটো পয়েন্টের মধ্যে, তখনই তড়িৎটা তাহলে চলবে। ঠিক আছে, মানে তখনই কারেন্টটা ফ্লো হবে। তাই এটা এত গুরুত্বপূর্ণ। এবার তাহলে এটা সংজ্ঞা লিখে ফেলি, এখানে যেটা রেখেছি। বুঝতে পারলে তো এটার কি কাজ? এর কাজ মানে কোনো পরিবাহীর মধ্যে কারেন্টের ফ্লো করানো। কারেন্টের ফ্লো তো এমনি হয় না, কিছু না কিছুভাবে হয়। এই কারেন্টের ফ্লো হয় কীভাবে? বিভব প্রভেদের সৃষ্টির ফলে। তার জন্যই এটা কাজে লাগে। চলো তাহলে এটার সংজ্ঞাটা লিখে নিই। যে কারণে তড়িৎ বর্তনীর কোনো অংশে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে যে কারণে কোনো তড়িৎ বর্তনীর কোনো অংশে রাসায়নিক শক্তি বা অন্য কোনো ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, তাকে তড়িৎচালক বল বলা হয়। বুঝলে? বা এটাকে ইংলিশে বলে হচ্ছে গিয়ে ইলেকট্রোমোটিভ ফোর্স। এটা শর্ট ফর্ম হচ্ছে গিয়ে EMF। ঠিক আছে, এবার চলো এটার ইউনিট পড়ে নিই আমরা। তড়িৎচালক বল আর তড়িৎ বিভবের ইউনিট এক, কারণ ওই যে তড়িৎচালক বলের জন্যই তড়িৎ বিভব তৈরি হয়, তার জন্য দুটোর ইউনিটই সেম। তাহলে এটার ইউনিট কি? ইউনিট বা একক কি? ভোল্ট এসআইতে, আর স্ট্যাট ভোল্ট বা ইএসইউ কিসে? সিজিএসে। ঠিক আছে, এবার আমরা পড়ব। বুঝতে পেরেছো তো মানেটা? নাকি খুব মানে একটু গড়বড় লাগছে? আশা করি বোঝাই গেছে। ঠিক আছে, এবার আমরা পড়বো হচ্ছে গিয়ে এই তড়িৎচালক বলের উৎস, মানে কোথা থেকে এগুলো তৈরি হতে পারে। ঠিক আছে, মানে আমরা কি তৈরি করেছি যার মাধ্যমে এগুলো তৈরি হয়। ঠিক আছে,
তো চলো নেক্সট স্লাইডে যাচ্ছি। বন্ধ কর। এখানে এবার তড়িৎচালক বলের উৎস কোনগুলো হবে? সংজ্ঞা অনুযায়ী যেই ব্যবস্থাতে কোনো না কোনো রকম শক্তি, রাসায়নিক শক্তি, যান্ত্রিক শক্তি বা আর কি হয়, রাসায়নিক শক্তি হয়, যান্ত্রিক শক্তি, পরমাণু শক্তি, আলোক শক্তি, সেইগুলো তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। আমরা সেরকমই কটা এক্সাম্পল পড়বো, তার আগে লিখে নিই। এর যদি কোশ্চেন এখান থেকে কিন্তু 2 নম্বরের কোশ্চেন আসতে পারে 2 মার্কসের, যে তড়িৎচালক বলের উৎস লেখো। ঠিক আছে, প্রথম উৎস হচ্ছে কি ডায়নামো বা বাংলায় বলে ডায়নামোই বলে। এইখানে কি হয়, যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। রূপান্তরিত স্পেলিংটা চেক করে নেবে, স্পেলিংটা দাও, আমি খুব খারাপ, প্লিজ এগুলো একটু চেক করে নেবে, নাহলে কিন্তু নাম্বার কাটা যায়। আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিতে গেছিলাম অনেক কষ্ট করে গেছিলাম, মুখস্থ করে, এখন আমার গুলিয়ে যায়। ঠিক আছে, এরমভাবেই লিখবে। ঠিক আছে, আমি এখন যেরমভাবে লিখছি, ইংলিশটা লিখবে না, বাংলায় লিখবে ডায়নামো, তারপরে অ্যারো দিয়ে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, এবার সেকেন্ড লিখি ব্যাটারিজ বা তড়িৎ কোষ বাংলায় বলে, এটা সম্বন্ধেও আমরা পড়বো আজকে। ঠিক, এইখানে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। কি রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক, নেক্সট, যদি 2 নম্বরের থাকে তাহলে 2টা এক্সাম্পল দেবে, এই 4টে এক্সাম্পল দেবে, পার নাম্বারে 2টো করে। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে ফটো ইলেকট্রিক সেল, ফটো ইলেকট্রিক সেল বাংলায় বলে আলোক তড়িৎ শক্তি, আলোক তড়িৎ কোষ, আলোক তড়িৎ কোষ। ঠিক, এখানে কি শক্তি কোন শক্তির তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? আলোক শক্তি, আলোক, ডিজে আলোক নয়, আলোক মানে ওই তোমরা ফ্রি ফায়ার খেলো না, আমি খেলি না, ঠিক আছে, তাও আলোক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তারপরে 4টে এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে, আমি 5টাও দিতে পারি কিন্তু থাক, বা দিয়ে দিচ্ছি, তারও ইলেকট্রিক্যাল জেনারেটর, ইলেকট্রিক্যাল জেনারেটর বাংলায় বলে বৈদ্যুতিক জেনারেটর। ঠিক, এইখানে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, আবার ফার্স্টের মতন, যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দিয়ে দিই, যদি এইগুলোর মধ্যে কোনো একটা ভুলে যাও তাহলে। তাপযুগ্ম বা ইংলিশে বলে হচ্ছে গিয়ে থার্মোকাপেলস। ঠিক আছে, লিখে দিই, ইংলিশটাও লিখে দিই, থার্মোকাপেল বা তাপ যুগ্ম। ঠিক আছে, এখানে কি শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? এখানে তাপ শক্তি
যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, তাহলে কটা এক্সাম্পল দিলাম? 1, 2, 3, 4, 5টা। ঠিক আছে, ডায়নামো কাকে বলে জানো আশা করি। ব্যাটারি তো চেনই। ফটো ইলেকট্রিক সেল হয়, যেগুলো দেখবে ওই কী বলে ওর নাম, দেখবে অনেকগুলো সেল হয়, মানে ওই দেখবে টর্চ হয়, টর্চে দেখবে ওই তোমাকে সানলাইট রাখতে হয়, সোলার সেল যেটাকে বলে, সানলাইট রাখতে হয়, সেখান থেকে চার্জড হয়, চার্জ হয়ে তারপরে তুমি ইউজ করতে পারবে। ইলেকট্রিক্যাল জেনারেটর। ঠিক আছে, আর কি? তাপযুগ্মটা কীরকম হয় জানো তো? ঠিক, তাপযুগ্ম কিরকম করে বোঝাবো? দাঁড়াও 2 মিনিট, আমাকে একটু করে দেখতে হবে, দেখে আমি তোমাকে বলছি। ঠিক আছে, তার আগে চলো এবার এগুলো তো পড়ে নিলাম। তুমি তাপযুগ্মটা মুখস্থ নাও করতে পারো, আমি তোমাকে বলছি একটু পরে। ঠিক আছে, তাপযুগ্ম কাকে বলে। আর হচ্ছে গিয়ে এবার আমরা কিসে যাব? এবার আমরা পড়ে নিই ডিফারেন্স। ধর যে প্রথমে পড়লাম আমরা, যে কালকের পড়েছিলাম তড়িৎ বিভব কাকে বলে, আজকে পড়লাম হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বল কাকে বলে। এবার দুটো অনেকটা একই রকমের লাগছে। ঠিক আছে, যে একটা লাগছে, দুটোরই একই একক, মনে হচ্ছে একই কাজ করে। ঠিক আছে, তো চলো এবার ওই দুটোর মধ্যে ডিফারেন্স লিখে নিই। ঠিক আছে, বন্ধ কর ভাই। চলো জানতে পেরে গেছি থার্মোকাপল কাকে বলে। এখানটায় কী হয় বলো তো, মানে তাপ শক্তির সাহায্যে ভোল্টেজের ডিফারেন্স তৈরি করে। ঠিক আছে, এটাতে তাপযুগ্ম বা থার্মোকাপেলে। এবার তোমাকে বলবে যে দেখে এলো দাদা, হ্যাঁ দেখে গেছি, কিন্তু ঠিক আছে একটা দুটো দেখাই যেতে পারে। চলো নেক্সট ইয়েতে। তো চলো তড়িৎচালক বল আর বিভব প্রভেদের পার্থক্য লিখি। তার আগে কিছুক্ষণ আগে যেটা হলো, তোমার সেটা নিয়ে শর্টস বানিও না আবার। ঠিক আছে, লজ্জার বিষয়। চলো লিখে নি। 1, বললাম তড়িৎচালক বল কি করে? বিভব প্রভেদ, মানে ধরো যে কোনো একটা ডিভাইসে বা কোনো একটা পরিবাহীর মধ্যে বিভব প্রভেদটা তৈরি করে। ঠিক আছে, বিভব পার্থক্য তৈরি করে তার মধ্যে স্টার্ট করে দেয়, মানে তড়িতের প্রভাবও সৃষ্টি করে। ঠিক আছে, তাহলে কি লিখবো এখানে? বিচ্ছিন্ন বা মুক্ত বর্তনীতে কোনো তড়িৎ কোষের তড়িৎদ্বার দ্বয়ের মধ্যে বিভব পার্থক্য সৃষ্টি হয়। যে বিভব পার্থক্য সৃষ্টি হয় তাকে তড়িৎচালক বল বলে। ঠিক আছে, ফার্স্টেরটা এটা হলো, এটার ফার্স্টের লিখি। এটা হচ্ছে কি বদ্ধ বা সংহত বর্তনীতে কোনো তড়িৎ কোষের তড়িৎদ্বার দ্বয়ের, হরিদ্বার আবার কেউ লিখে দেবেন তড়িৎদ্বার। ঠিক আছে, তড়িৎদ্বার দ্বয়ের হ্যাঁ
দ্বয়ের মধ্যে যে বিভব পার্থক্য সৃষ্টি হয় তাকে বিভব প্রভেদ বলে। এটা কিন্তু আমি তোমাদের সামনে হাতে লিখছি একটাই কারণ, যাতে তোমরা নিজের নোটসটা লিখতে পারো আমার সাথে সাথে, ঠিক আছে? তাই দয়া করে নোটসটাও লিখে নিও, আমার নাহলে এত খাটনিটা সব নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? দুই কি তড়িৎচালক বল। আমি প্রথমে কি বললাম, তড়িৎচালক বল হচ্ছে কি বিভব প্রভেদের কারণ, ঠিক আছে? বিভব প্রভেদ তৈরি করে, তাই কি তড়িৎচালক বল হচ্ছে বিভব প্রভেদের কারণ। তাহলে লিখে দিই ওটাই তড়িৎচালক বল। তড়িৎচালক বল হলো বিভব প্রভেদের কারণ, ঠিক? আর বিভব প্রভেদ হচ্ছে গিয়ে তড়িৎচালক বলের ফল। মানে কারণ তড়িৎচালক বল হচ্ছে বলেই, মানে গাছ হচ্ছে কি এটা, ঠিক আছে? গাছের ফল এটা, হ্যাঁ? ফল কোথা থেকে আছে? ফলের কারণ কি? গাছ। এটাকে ধরো যে গাছ ধরো, আর এটাকে ফল ধরো, ঠিক আছে? বুঝতে পারছো তো? কারণ এইটা একটুখানি ট্রিকি। এইটা যেটা লিখেছি তারই উল্টোটা লিখবো, ঠিক আছে? কি লিখবো? বিভব প্রভেদ হলো তড়িৎচালক বলের ফল, ঠিক? বুঝতে পেরেছো দুটো? এটা পয়েন্টে বুঝতে পেরেছো তো? ধর যে কোনো একটা গাছের নাম হচ্ছে গিয়ে তড়িৎচালক বল, তার ফল হচ্ছে কি বিভব প্রভেদ, ঠিক আছে? তাহলে এবার ফলের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি। ফলের গাছ হচ্ছে গিয়ে বিভব প্রভেদ, মানে ফলের কারণ হচ্ছে গিয়ে তড়িৎচালক বল। ফল তো বিভব প্রভেদ, হ্যাঁ? বিভব প্রভেদের ফল, তাহলে ওটার কারণ কি? তড়িৎচালক বল, সেটাই লিখেছি। তড়িৎচালক বল হলো বিভব প্রভেদের কারণ, ঠিক আছে? এইখানে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে কনভার্ট হয়। শক্তিতে প্রথমেই ডেফিনেশনেই পড়েছি, রূপান্তরিত হয়। পড়তে পারছো তো? হাতে লেখাটা এতই খারাপ, ঠিক আছে? তাও অ্যাডজাস্ট প্লিজ। আর এখানে তার উল্টোটা হয়। কি হয়? তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি বা অন্য কোনো শক্তি, সরি একটু আরেকবার কাটতে হবে নোটসটা। কোনো শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হয়। এখানে তার উল্টো, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তি বা অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয়, বা অন্য কোনো এখানটা লেখা যাচ্ছে না, এখানে একটা বই আছে তাই। শক্তিতে রূপান্তরিত হয়। তোমার এই পেজটা একটা স্ক্রিনশট তোলো বা লেখা নিশ্চয়ই হয়ে গেছে আমার সাথে লিখলে, আমি বলে লিখছি যেহেতু।
এবার নেক্সট পয়েন্টগুলো পড়ি। এটা যদি তোমরা ধরো যে এটা আসে কিন্তু পরীক্ষা, ঠিক আছে, তড়িৎচালক বল ও বিভব প্রবাহের মধ্যে পার্থক্য লেখো। কী করবে, যদি 3 মার্কসের আসে তাহলে 6টা পয়েন্ট লিখবে, ঠিক আছে, আর যদি 2 মার্কসের আসে তাহলে 4টে পয়েন্ট। জানি, কারণ আমি বললাম পার মার্কস দেয় হচ্ছে গিয়ে 2টো পয়েন্ট, 2টো পয়েন্টের জন্য 1 মার্কস। 2টো পয়েন্ট মানে এইটা একটা এটা একটা নয়, এইটা একটা এইটা একটা এটা আরেকটা, বুঝতে পেরে গেছো? কারণ অনেক কুড়েমি থাকে তো, আমি জানি তো, আমি নিজেই করতাম যে স্যার 2টো পয়েন্ট বলেছে, এটা একটা এটা একটা, ঠিক আছে ঠিক আছে। চলো এবার নেক্সট পয়েন্টগুলো লিখি। আমরা 6টা পয়েন্ট লিখব। চলো এটা দয়া করে একটু খাতায় লিখে নিও, কারণ লিখছি কিন্তু তোমরা যাতে লিখতে পারো তার জন্য, নাহলে কিন্তু আমি আগে লিখতাম তারপরে কাট করে দিতাম, ঠিক আছে, আগে কাট করতাম তারপরে লিখতাম পুরোটা, তারপর বুঝিয়ে দিতাম। শুধু লিখছি, শুধু তোমরা লিখতে পারো তার জন্য, তাই আমার সাথে সাথেই লিখবে। এবার 4th পয়েন্ট, তড়িৎচালক বল সবসময় বিভব প্রবাহের থেকে বড় হয়, ঠিক আছে। কী লিখবো, তড়িৎচালক বল, তড়িৎ চালক বল সর্বদা বিভব প্রভেদের থেকে বড় হয়, বিভব প্রভেদের থেকে বড় হয়। তাহলে উল্টোটা কি হবে, এখানে পয়েন্টটা কি হবে, বিভব প্রভেদ তড়িৎচালক বলের থেকে ছোট হয়। ইজি 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 পয়েন্ট, একদম ইজি পিজি। তড়িৎ চালক বলের থেকে ছোট হয় এর 5 নম্বর পয়েন্ট, এটা রোধের ওপর, পরিবাহী রোধের ওপর ডিপেন্ড করে না। তড়িৎচালক বল পরিবাহী রোধের ওপর ডিপেন্ড করে না, বিভব প্রবাহ পরিবাহী রোধের ওপর ডিপেন্ড করে। রোধ মানে তোমরা এখন জানো না, আমি একটু পরেই পড়বো ওহমের সূত্র, তখন রোধের মানে জেনে যাবে, ঠিক আছে। তখন তোমরা এই পয়েন্টটা মুখস্থ করতে তখন সুবিধা হবে। তখন আমরা কেন এটা রোধের ওপর ডিপেন্ড করে না, কেন এটা রোধের ওপর ডিপেন্ড করে সেটাও পড়বো, ঠিক। তো এখন এই পয়েন্টগুলো লিখে নাও, মুখস্থ করার সময় মুখস্থ করে নেবে। আর মুখস্থ এটা বোঝাই যায়, যখন পড়ে নেবে তখন বুঝতেই পেরে যাবে। তড়িৎচালক বল এটি, বা শর্টে লিখছি, হ্যাঁ, তোমরা পরীক্ষাও এটা লিখতে হবে, বারবার তড়িৎচালক বল লিখতে হবে না, বা এখানে তো লিখতেই হবে, এখানে লিখবে এটি রোধের ওপর, পরিবাহী রোধের ওপর, পরিবাহীর রোধের ওপর নির্ভর করে না, এটির মান পরিবাহী রোধের ওপর নির্ভর করে না, কিন্তু এটির মান পরিবাহী রোধের ওপর তাহলে নির্ভর করছে, কারণ ডিফারেন্স যেহেতু লিখছি। তাহলে কি, এটির মান পরিবাহী রোধের ওপর নির্ভর করে। লাস্ট বাট নট দি লিস্ট, 6th পয়েন্ট কি, এটি পোটেনশিওমিটারের সাহায্যে মাপা হয়। কি নাম, পোটেনশিওমিটারের সাহায্যে
পরিমাপ করা হয়, পরিমাপ করা হয় হয়। আর এটা এটা মাপার জন্য লাগে ভোল্ট মিটার। এটি ভোল্ট মিটারের সাহায্যে তারের সাহায্যে পরিমাপ করা হয়, পরিমাপ করা হয়। বুঝতে পারলে? এটার স্ক্রিনশট তুলে নাও। এবার যদি তোমাকে 2 নম্বরের দেয় তখন কি করবে? ফার্স্টেরটা লিখবে, সেকেন্ডেরটা লিখবে। ফার্স্টেরটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট। ফার্স্টের পয়েন্টটা তোমাকে 3 নম্বরের দিক 2 নম্বরের দিক লিখবেই, ঠিক আছে? ফার্স্টেরটা লিখতেই হবে, ফার্স্টেরটা লিখবে, ফার্স্টের পয়েন্টটা লিখবেই, ঠিক আছে? 2 নম্বর যখন দেবে ফার্স্টেরটা লিখলে তারপর ধরো যে সেকেন্ডেরটা লিখবে, তারপরে তোমাদের যা খুশি সেটা করে দেবে। ধরো যে লিখলে ফার্স্টেরটা লিখলে যে বিচ্ছিন্ন বা মুক্ত পরিবাহী বর্তনীতে কোনো তড়িৎ কোষের তড়িৎদ্বারের মধ্যে বিভব পার্থক্য সৃষ্টি করে কোষটির তড়িৎচালক বল, ঠিক আছে? ওটা প্রথম একটা লিখলে। এবার তারপর তোমাদের 5টার মধ্যে যে কটা খুশি সেগুলো লিখবে, 4-5টার মধ্যে যে কোনো 3টে লিখে দেবে শেষের 5টার মধ্যে, ঠিক? যা খুশি, কিন্তু ফার্স্টেরটা লিখবেই। এবার চলো তো এবার নেক্সট জিনিসপত্র পড়ি। চলো এবার পড়ি তড়িৎ কোষের বিষয়, ঠিক আছে? তড়িৎ কোষ মানে হচ্ছে গিয়ে ইলেকট্রিক সেল, বা ইংলিশে বলে ইলেকট্রিক সেল, মানে ওই ব্যাটারি, ঠিক আছে? এবার তড়িৎ কোষের প্রথম ডেফিনিশন জিজ্ঞাসা করে অ্যাজ ইউজুয়াল। কি ডেফিনিশন? সচল যন্ত্রাংশবিহীন তড়িৎ উৎসই হলো তড়িৎ কোষ। ঠিক? কি? সচল যন্ত্রাংশবিহীন তড়িৎ উৎসই হলো তড়িৎ কোষ, ঠিক? এটা 1 নম্বর আসতে পারে, দেখে নেবে। এবার তড়িৎ কোষের কাজ দেখব। তড়িৎ কোষ কি কাজ করে? তড়িৎ কোষ এখানে লিখি, ঠিক আছে? তড়িৎ কোষ রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। বুঝতে পেরেছ? এবার তড়িৎ কোষ কিরকম, মানে এটা রাসায়নিক শক্তি কীভাবে রূপান্তরিত করে বলো তো? তড়িৎ কোষ অনেকটা, মানে ধরো যেটা কোনো একটা ব্যাটারি, এর মধ্যে কিছু রাসায়নিক থাকে, লিথিয়াম হোক কিছু হোক থাকে, তো ওই রাসায়নিকটাকে কিছু কাজ করে, সেটা আমরা পড়বো পরে, কিছু কাজ করে ওটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে, ঠিক আছে? এখন অত ডিটেলসে যেতে হবে না, পরে ডিটেলসে যাব। তড়িৎ কোষের সাইন হচ্ছে গিয়ে এটা, ঠিক আছে? বা ইলেকট্রিক ব্যাটারির সাইন হচ্ছে কি এটা, ঠিক আছে? এবার এটা আমরা জানি, এটাকে একটা তড়িৎদ্বার বলে, এটাকে একটা তড়িৎদ্বার বলে। এটাকে বলে পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? এবার তড়িৎ কোষের কটা দেখব। এবার তোমাকে জিজ্ঞাসা করতে পারে, কোনো কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে, কোনো হবে
কোনো তড়িৎ কোষের কোনো তড়িৎ কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে কি বোঝো? বোঝা না, বোঝো। ঠিক আছে, তখন কি লিখবো? কোনো তড়িৎ কোষের তড়িৎচালক বল, কোনো তড়িৎ কোষের অ্যান্সার, কোনো তড়িৎ কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে বোঝায় যে 1 কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ কোষের ধনাত্মক তড়িৎদ্বার থেকে, এটা হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বার, লাল কালি, এটা হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বার, এটা হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার। ধনাত্মক তড়িৎদ্বার বড় হয়, ঋণাত্মক তড়িৎদ্বার ছোট হয়। ঠিক, ধনাত্মক আধানকে তড়িৎ কোষের 1 কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ কোষের ধনাত্মক তড়িৎদ্বার থেকে ঋণাত্মক তড়িৎদ্বারে নিয়ে যেতে যেতে 1.5 জুল কার্য করতে হয়। বুঝতে পেরেছো? সেই আমরা যেটা বললাম না, দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ 1.5 ভোল্ট বলতে কি বোঝো? সেমই এটা। দেখো, এটা ধরো যে একটা বিন্দু, এটা একটা বিন্দু, এক বিন্দু থেকে অপর বিন্দুতে 1 কুলম্ব ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই ওই দুটি পয়েন্টের মধ্যে বিভব প্রভেদ বলে। সেরকম দেখো, কোনো তড়িৎ কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে বোঝায় 1 কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ কোষের ধনাত্মক তড়িৎদ্বার থেকে, এটা হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বার একটা পয়েন্ট, থেকে ঋণাত্মক তড়িৎদ্বার মানে অপর তড়িৎদ্বারে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে। বুঝতে পেরে গেছো? এটা হচ্ছে কি তড়িৎচালক বল। এই কোশ্চেনটা এলে এটা অ্যান্সার হবে, বা কোনো তড়িৎ কোষে তড়িৎচালক বল বলতে এটা বোঝায়। এবার আমরা কোষের শ্রেণী বিভাগ করব, ঠিক আছে? তার আগে আমি বোর্ডটা মুছে নিই, নালে সময় নষ্ট হবে বোর্ড মুছতে। কাট কর। এবার তড়িৎ কোষের শ্রেণী বিভাগ পড়বো, ঠিক আছে? তড়িৎ কোষ মানে প্রথমত 2 রকমের হয়, ঠিক আছে? একটা হচ্ছে গিয়ে মুখ্য কোষ, মুখ্য বা প্রাথমিক তড়িৎ কোষ, এটা হচ্ছে একরকম। আর একটা হচ্ছে গিয়ে 2 নম্বর গৌণ বা গৌণ তড়িৎ কোষ। আরেক রকমও তড়িৎ কোষ হয় যেটাকে বলে প্রমাণ তড়িৎ কোষ, যেটাকে একটা মানে রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরা হয়, ঠিক আছে? সেটা পড়ছি একটু পরে। প্রথমে এবার পড়বো মুখ্য বা প্রাথমিক তড়িৎ কোষ সম্বন্ধে। মুখ্য বা প্রাথমিক তড়িৎ কোষ
তড়িৎ কোষ, সরি 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 সরি, এটা হচ্ছে কি বায়োলজির কোষ স্পেলিং হয়ে গেছে, আমরা ফিজিক্সের ছাত্র, ফিজিক্স। তড়িৎ কোষ, ঠিক আছে। কি এটা ডেফিনেশন? এই কোষে বাহ্যিক তড়িতের সাহায্য ছাড়া রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এই কোষে বাহ্যিক তড়িতের সাহায্য ছাড়া রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক। এবার এটা এক্সাম্পল হচ্ছে গিয়ে, এক্সাম্পলও দিতে হয়, এক্সাম্পল বা উদাহরণ বাংলায় লিখলে উদাহরণ। আমার হাতের লেখাটা মাঝে মাঝে ভালো হয়ে যায়, মাঝে মাঝে আবার খারাপ হয়ে যায়। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে গিয়ে ভোল্টীয় কোষ, ড্যানিয়াল কোষ, নির্জল কোষ। একটা হচ্ছে গিয়ে ভোল্টীয় কোষ, হয় না, ভোল্টীয় কোষ। দুই হচ্ছে গিয়ে ড্যানিয়াল কোষ, ড্যানিয়াল কোষ। আরেকটা হচ্ছে গিয়ে, আরেকটা কই গেল, নির্জল কোষ বা ড্রাই সেল, এটাকে ইংলিশে বলে। ঠিক আছে, যেগুলো আমি ইংলিশ জানি সেগুলো আমি ইংলিশগুলো বলে দিচ্ছি। কোষ হলো। এবার কি পড়বো? মুখ্য বা প্রাথমিক তড়িৎ কোষ পড়া হলো। এবার পড়বো গৌণ। তোমরা কিন্তু লিখবে আমার সাথে সাথে, ঠিক আছে? কিন্তু অনেক কষ্ট করে তোমার সাথে সাথে লিখছি, মানে এখানে লিখছি, নাহলে আরও সুন্দর, তখন যদি আমি পজ করে যদি এটা করি তাহলে আরও সুন্দর দেখতে লাগবে। আমি কেন নাম্বার লিখছি আর তোমরা আমার সাথে লেখো, তাই রাইট উইথ মি। এবার কি? গৌণ তড়িৎ কোষ। গৌণ তড়িৎ কোষ। সরি, এখানে হবে এই কোষে, তাই হয় কিরকম একটা শুনতে লাগছে। এই কোষে বাহ্যিক তড়িতের সাহায্য ছাড়া, হ্যাঁ। এবার এটা হবে এই কোষে বাহ্যিক উৎসের সাহায্য, এটা না তড়িৎ হবে না, এটা উৎস হবে। বাহ্যিক উৎসের সাহায্য ছাড়া, তড়িতের কেন সাহায্য লাগবে? উৎসেরই সাহায্য লাগবে। এখানে হবে এই কোষে বাহ্যিক উৎসের সাহায্য নিয়ে রাসায়নিক শক্তি, স্পেলিং ভুল লিখেছি, রাসায়নিক, তোমাকে বলে দেবে, হ্যাঁ, মাঝে মাঝে আমি স্পেলিং ভুল টুল লিখি। রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এক্সাম্পল, এটার উদাহরণ দেবো আমরা। কালি শেষ হয়ে গেছে। এটার উদাহরণ কি? এটার উদাহরণ হচ্ছে গিয়ে লেড অ্যাসিড সঞ্চয় কোষ, লিথিয়াম আয়ন কোষ। প্রথমে লিখি লিথিয়াম আয়ন কোষ, বললাম আমি লিথিয়ামের কথা। লিথিয়াম আয়ন
সেকেন্ড হচ্ছে কি লেড অ্যাসিড, লেড অ্যাসিড সঞ্চয়ক কোষ, সঞ্চয়ক কোষ ইত্যাদি ইত্যাদি। হলো? তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করে তো তড়িৎ কোষ ক প্রকার, এটা কোষের স্পেলিংয়ে ভুল লিখেছি এখানেও। তড়িৎ কোষের শ্রেণীবিভাগ করো বা তড়িৎ কোষ ক প্রকার ও কী কী, এটা লিখবে, 2 নম্বরের থাকে। ঠিক আছে, এবার আমরা আরেকটা কথা যেটা বলছি, এই মুখ্য কোষ, ঠিক আছে, নন রিচার্জেবল, ঠিক আছে, মানে এগুলোকে রিচার্জ করা যায় না। তাই দেখো বাহিক উৎসের সাহায্য ছাড়া, ঠিক আছে, এগুলো হচ্ছে গিয়ে নন রিচার্জেবল। কি বোঝার জন্য এটা, মুখ্য কোষ বা প্রাথমিক কোষ হচ্ছে কি নন রিচার্জেবল, স্পেলিং জানি না আমি, রিচার্জেবল, ঠিক আছে, এটা আবার আর গৌণ কোষ হচ্ছে কি রিচার্জেবল, স্পেলিং জানি না, বুঝতে পারছো? মানে মুখ্য কোষটাকে চার্জ দেওয়া যায় না, তাই বলছে কোনো এই কোষে বাহিক উৎসের সাহায্য ছাড়া রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। বুঝতে পেরেছো? মানে এখানে এটাকে চার্জ দেওয়া হয় না, চার্জ দেওয়া যায় না বা কিছু, এটার মধ্যে যা থাকে তার থেকেই ওটা চার্জ নেয়। এবার আর গৌণ কোষ হচ্ছে কি রিচার্জেবল, মানে এটাকে বাইরে থেকে চার্জ দেওয়া যায়। ঠিক আছে, দেখবে তোমরা অনেক ব্যাটারি দেখবে, যেগুলো দেখবে হয় এরকম দেখতে হয়, কীরকম দেখাবো তোমাকে, এরকম দেখতে হয়, এখানে এরকম গ্যাপ থাকে, এখানে তোমরা ব্যাটারি ঢুকিয়ে দিতে পারবে, এরকম পিন হয় পিছনে, 3D ড্রয়িং, এরকম পিছনে পিন হয়, ঠিক আছে, এখানে ব্যাটারি ঢুকিয়ে দিতে পারবে, সেরকম হয় দেখবে, যেগুলো চার্জ দেওয়ার জন্য ব্যাটারি চার্জার, সেরকম হয় দেখবে। লিথিয়াম চার্জার বলে, লিথিয়াম ব্যাটারি বলে, লিথিয়াম ব্যাটারি চার্জ হয় গৌণ তড়িৎ কোষ। দেখো লিখেছি লিথিয়াম আয়ন কোষ। ঠিক আছে, এবার আমরা পড়ব কিসের সম্বন্ধে, প্রমাণ কোষগুলো একটা কোষ হয় যেটা কাজে লাগে হচ্ছে গিয়ে রেফারেন্স পয়েন্ট হিসেবে। তো চলো বোর্ডটাকে মুছি আর করে নি, দেখবে একটা ম্যাজিক করবো, 1 2 3, দেখলে মজা। ছোটবেলায় সবাই বাচ্চারা করতো, তো আমরা তো বাচ্চাই। ঠিক আছে, তো এবার আমরা পড়বো প্রমাণ কোষের সম্বন্ধে। ঠিক আছে, এটা আছে প্রমাণ কোষ কাকে বলে। সক্রিয় প্রমাণ কোষে তড়িৎচালক বলের কোনো রকম পরিবর্তন হয় না, সেই জন্য এই কোষে তড়িৎচালক বলের মানের সাথে কি হলো, দেখলে ভালো না? ছোটোবেলায় এরকম আমরা করতাম, তাও ঠিক আছে। তো চলো এবার আমরা পড়ে নিই প্রমাণ কোষ কাকে বলে। ঠিক আছে, কোশ্চেন আসে, সক্রিয় প্রমাণ কোষে তড়িৎচালক বলের কোনো রকম পরিবর্তন হয় না, সেই জন্য এই কোষে তড়িৎচালক বলের মানের সাথে তুলনা করে অন্যান্য কোষের তড়িৎচালক বল নির্ণয় করা হয়। ঠিক আছে, উদাহরণ ওয়েস্টন ক্যাডমিয়াম কোষ। ঠিক আছে, এবার মানে কি বুঝলে, আমি বললাম না এটাকে কম্পেয়ার করার জন্য কাজ করা হয়, এটার তড়িৎচালক বলের মান কখনো চেঞ্জ হয় না, সেমই থাকে, তার জন্য এইটা দিয়ে অন্য কোষের তড়িৎচালক বলের মান নির্ণয় করা হয়। বুঝতে পেরেছো? মানে কেউ 1 ফিট ধরো যে লম্বা, আর তার লম্বার তো কখনো চেঞ্জ হয় না, সে আর উচ্চতা তার আর বাড়ছে না। তো এবার তার পাশে এবার আমরা একটা রেফারেন্স পয়েন্ট জানতে পেরে গেছি, এটা 1 ফিট বা 1 সেন্টিমিটার ধরলাম, সিএম নয়, চিফ মিনিস্টার নয়, সেন্টিমিটার। ঠিক আছে, 1 সেন্টিমিটার। তো এবার এটাকে আমরা রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরতে পারি। এটার সাথে যদি অন্য কিছু একটা দিয়ে মাপি, তাহলে সেটারও যদি এটার সাথে যদি কোনো একটা জিনিস থাকে, তার যদি মান যদি সেম হয়, দুটোই সেম হাইট হয়, তাহলে সেটার মানও তাহলে 1 সেন্টিমিটার হবে। সেরকমই এটাকেও রেফারেন্স পয়েন্ট হিসেবে ইউজ হয়। ঠিক আছে, এবার
চলো আমরা ফাইনালি কতক্ষণ হয়েছে? ঠিক আছে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। আর একটা টপিকই পড়বো, ঠিক আছে, লাস্ট। কিন্তু এখান থেকে নেক্সট ইনিংসে স্টার্ট হবে, মানে নেক্সট কী বলার নাম টপিকে, যেটাতে আমরা পড়বো কারেন্টের বিষয়। এবার আমরা মানে এতক্ষণ ধরে সব পড়ছিলাম তড়িৎচালক বল বা বিভব প্রভেদ, কীভাবে কারেন্ট তৈরি হয় বা কীভাবে কারেন্ট যাতায়াত করে সেটা পড়ছিলাম। এবার আমরা পড়বো কারেন্ট নয়, ইলেকট্রিক কাকে বলে বা তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে, মানে কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট কাকে বলে, এবার আমরা পড়বো। ঠিক আছে, তো চলো আবার ম্যাজিক করবো। 1 2 3 গো। হে, তো চলো এবার পড়বো তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে। ঠিক আছে, তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে? কোনো পরিবাহীর লিখবে কিন্তু আমার সাথে, পরিবাহীর কোনো প্রস্থচ্ছেদের মধ্যে থেকে, যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে থেকে, যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে থেকে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ধনাত্মক আধান পরিবাহিত হয়, পরিবাহিত বা প্রবাহিত হয়, তাকে ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা বলে। তড়িৎ প্রবাহ মাত্রা বলে। ঠিক, এবার প্রস্থচ্ছেদ মানে তোমরা কি জানো? ধরো যে এইটা একটা ধরো যে কোনো একটা তার, ঠিক আছে, এটা একটা তার, কারেন্টের তার, এত মোটা নয়, আরও সরু হয়, দেখেছো। এবার এটাকে আমি আর একটু এনলার্জ করে আমি তোমাদের দেখাচ্ছি। আমার একটা পেন কই গেল, কালো কালির পেন, ও তো পেয়েছি, সরি, দেখা যায়নি। ধরো যে এটা একটা প্রস্থচ্ছেদ, মানে এটা ধরো যে নীল কালির এই পেনটাকে তার হিসেবে ইউজ করছি, এরকমভাবে না, আমরা দেখছি এরকমভাবে, ঠিক আছে, এদিকটা, ঠিক আছে। এবার প্রস্থচ্ছেদ মানে এই যে এইটাকে বলে প্রস্থচ্ছেদ, লাল কালি দিয়ে দেখাই, এটা এই যে এই এরিয়াটাকে বলে হচ্ছে কি প্রস্থচ্ছেদ, বুঝতে পারলে? মানে এইটা হচ্ছে কি লম্বা, এটা লম্বাই মানে বা দৈর্ঘ্য, এটা হচ্ছে কি প্রস্থচ্ছেদ, এইটা। তো এবার এই প্রস্থচ্ছেদের মধ্যে থেকে প্রতি সেকেন্ডে যে পরিমাণ লিখিনি বাবা, লিখে দিয়েছি, ধনাত্মক আধান, হ্যাঁ, পরিমাণ ধনাত্মক আধান প্রবাহিত হয়, তাকে ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা বলে। ঠিক আছে, এবার তড়িৎ প্রবাহ মাত্রাকে আই দিয়ে ডিনোট করা হয়, বুঝতে পেরেছো? ধরো যদি তোমাকে কেউ যদি বলে কোনো পরিবাহীর মধ্যে থেকে ধরো যে কোথাও লিখলো কেউ, কোনো পরিবাহীর মধ্যে থেকে, কোনো কোনো প্রস্থচ্ছেদের মধ্যে থেকে মধ্য থেকে টি সময় কিউ পরিমাণ ধনাত্মক আধান প্রবাহিত হয়েছে, হ্যাঁ
হয়েছে, ঠিক আছে। তাহলে ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে? সুতরাং ঠিক আছে, এখানে কি বলেছে, কোনো পরিবাহীর কোনো প্রস্থচ্ছেদের মধ্যে থেকে টি সময়, আবার ঐকিক নিয়ম সেই আগের দিন আমরা বিভব প্রভেদের জন্য পড়ছিলাম, এবার সেম মেথড লাগাই। টি সময় কিউ পরিমাণ আধান প্রবাহিত হয়েছে, বা টি সময় প্রবাহিত আধানের পরিমাণ কিউ। সুতরাং 1 সেকেন্ডে তাহলে, বা টি সেকেন্ডে এটা করে দিই, ঠিক আছে, টি সেকেন্ডে কিউ পরিমাণ আধান প্রবাহিত হয়েছে। তাহলে 1 সেকেন্ডে প্রবাহিত আধানের পরিমাণ কত হয়? কিউ বাই টি। হ্যাঁ, তাহলে এইটার ক্ষেত্রে, তাহলে সেই পরিবাহীর ক্ষেত্রে, সুতরাং এই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা কত? I = Q/T। হয়েছে? বুঝতে পেরেছো? যদি তোমাকে দিয়ে দেয় কোনো পরিবাহীর মধ্যে থেকে 5 সেকেন্ডে 10 কুলম্ব আধান প্রবাহিত হয়েছে, যদি তোমাকে বলে ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা বের করো, কি করবে? 10 কুলম্ব ডিভাইডেড বাই কত সেকেন্ডে বলেছে সেটা। এবার এটা যেন সেকেন্ডেই হয়, হ্যাঁ, যেন ঘন্টায় থাকলে আবার তুমি করে দাও, এটা সেকেন্ডে থাকতে হবে, কারণ এখানে ডেফিনেশনে আছে হচ্ছে কি প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান, সেকেন্ডে ডেফিনেশন আছে, তাই সেকেন্ডেই লাগবে আমার, ঘন্টা বা মিনিটে আমরা করব না। যদি ঘন্টা বা মিনিটে থাকে আমরা কনভার্ট করে নেবো সেকেন্ডে, তারপরে করব, ঠিক আছে। এবার কিছু সোজা জিনিসপত্র পড়ে নিই। কী কী পড়বো আমরা এবার? ইউনিট পড়বো, ডাইমেনশন পড়বো, মানে ইউনিট আর ডাইমেনশন মানে হচ্ছে কি বাংলায় একক পড়বো আর মাত্রা পড়বো। এই দুটো পড়লে আজকের মতন ছুটি হয়ে যাবে। তো চলো এগুলো পড়ে নিই, বোর্ড টাইম ততক্ষণে মুছে দিচ্ছি। তো তড়িৎ প্রবাহ মাত্রার একক ও মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে গিয়ে এসআইতে একক হচ্ছে কি অ্যাম্পিয়ার। স্পেলিং কেউ যদি বলে দেয় খুব ভালো হয়, বাংলায় লেখা নেই। হ্যাঁ, বাংলায় লেখা আছে অ্যাম্পিয়ার, ইংলিশে আমার মনে হচ্ছে এটাই লিখিনি। বাংলায় হচ্ছে গিয়ে অ্যাম্পিয়ারই বলে বাংলায়। এটা একজনের নাম, ঠিক আছে, অ্যাম্পিয়ার একজনের নাম না, কোনো একটা গাছের নাম এরকম, ঠিক আছে। এসআই ইউনিট এটা। সিজিএস ইউনিট কি? ইএমইউ। ওগুলোতে যেরকম ভোল্ট বা আমাদের ইয়েতে কি বলে কুলম্বে, এসআই ইউনিট ছিল ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এটা হচ্ছে কি ইএমইউ বা ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, ঠিক আছে। এবার এই দুটোর মধ্যে প্রথমে সম্পর্ক বের করে দিই। 1 EMU = 10 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এটা তোমাকে জিজ্ঞাসাই করতে পারে তোমাকে। 1 EMU = 10 অ্যাম্পিয়ার, লিখে নাও তাড়াতাড়ি খাতায়। এবার পড়ব হচ্ছে গিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার একক। এবার আমরা নতুন একটা একক শিখবো, ঠিক আছে। এটার জন্য আগে কোনো একক ছিল না, এটা যখন এসছে তখন আমরা একটা একক আগে বের করেছি। সেটা কি? তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে গিয়ে মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রার মাত্রা হলো কি? এ, বা অনেক জায়গায় তোমাদের বইতে লেখা আছে আমি দেখেছি আই। আমরা বেশিরভাগ 11-12 আমরা এ ইউজ করি, আর সব বইতে এই থাকে। আইটা আমি তোমাদের বইতে দেখেছি, তাই আইটাও লিখে দিলাম, ঠিক আছে। তাহলে কি? এ, ঠিক আছে, এ বা অ্যাম্পিয়ার।
হলো কি এটার জন্য আগে কোনো মাত্রা ছিলই না, তার জন্য আমরা আগে মাত্রা ডিফাইন করলাম। ফিজিক্স মানে যেটা ছিল না, ফিজিক্স যেরকম ডিসকভার করা হয়, তো অঙ্ক যেরকম ইনভেন্ট করা হয়, মানে অঙ্ক লোকে তৈরি করে, ঠিক আছে, আর ফিজিক্স ডিসকভার করা হয়। তাই যেরকম যত যত আমরা জানতে পারি তত তত আমরা ওর নাম রেখে দিই। আগে যে আধান দেখলাম, আধানের তারপর নাম রাখলাম, ঠিক আছে, সেরকমই এটা জানলাম, তারপর এটা আমরা লিখলাম। এবার তোমরা একটা মজার জিনিস দেখো, এটা অ্যাম্পিয়ার, তো এটার মাত্রা, ঠিক আছে। আমরা চার্জের মাত্রা কি পড়েছিলাম মনে আছে? চার্জ বা তড়িৎ আধানের দাধানের মনে আছে মাত্রা কি পড়েছিলাম? এটি। তখন আমি বলেছিলাম এর মানে তোমরা বুঝতে পারবে না, এটা আমরা কিছুদিন পরে জানবো। এর মানে হচ্ছে কি এই অ্যাম্পিয়ার, ঠিক আছে। আমরা আগে কি দেখলাম? আই ইজ ইকুয়াল টু কত? কিউ বাই টি বের করলাম তো। আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। কিউ মানে হচ্ছে কি চার্জ, টি মানে টাইম বের করলাম। বললাম যে কোনো যদি প্রস্থচ্ছেদের মধ্যে থেকে কিউ টি সময় কিউ পরিমাণ আধান পরিবাহিত হয়, তাহলে তার তড়িৎ প্রবাহ মাত্রা হবে কিউ বাই টি, বের করলাম ঐকিক নিয়মে। সেরকমই দেখো এইখানটাতে, দেখো কি সুন্দর লজিকে মিলছে। সায়েন্স কেন বলে এটাকে, হিস্ট্রি বলে না। দেখো এ ইজ ইকুয়াল টু কত দেখলাম আমরা? কিউ বাই টি। এ ইজ ইকুয়াল টু কিউ বাই টি, তাহলে কিউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে? এ বা আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, তাহলে কিউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে? আই ইন্টু টি। তাহলে এখানে যখন তড়িৎ আধানের যখন যদি আমরা উল্টো করি, রিভার্স ইঞ্জিনিয়ারিং যেটাকে বলে, আমি ইঞ্জিনিয়ার হব তো তাই এগুলো ভালো জানি। রিভার্স ইঞ্জিনিয়ারিং করলে দেখো, যদি এখান থেকে হচ্ছে অ্যাম্পিয়ার মানে হচ্ছে গিয়ে এটা, তাহলে কিউ মানে চার্জের যদি মাত্রা বের করতে, তাহলে কীভাবে বের করব? প্রথমে আই এর মাত্রা লিখবো, আই এর মাত্রা কত? এ। তারপর সময়ের মাত্রা লিখবো, সময়ের মাত্রা কত? টি। হলো তাহলে কিউ বাই, হ্যাঁ বুঝতে পারলে কো থেকে এটা এসছে, এটার মাত্রা কো থেকে এটি এসছে? কারণ আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি আমরা জানতাম, সেখান থেকে টিটাকে শুধু ওই পারে নিয়ে চলে গেছে। বুঝলে? এটা হচ্ছে গিয়ে গল্প। তো চলো, বোর্ড মোছা হয়ে গেছে। এবার দুটো যেটা বললাম, সমপ্রবাহ ও পরবর্তী প্রবাহ, ওই দুটো লিখে নিই নোটস বানিয়ে ভালো করে। লিখবো প্রথমে, তোমরা খাতায় লিখবে তড়িৎ প্রবাহ দুই প্রকারের, একটা হচ্ছে সমপ্রবাহ, দ্বিতীয় পরবর্তী প্রবাহ। আমি এরমভাবে লিখব, তড়িৎ প্রবাহ মাত্রা দু প্রকারের। একটা হচ্ছে গিয়ে সমপ্রবাহ বা ডাইরেক্ট কারেন্ট, যেটাকে ডিসি বলে। সেকেন্ড পরবর্তী প্রবাহ, পরবর্তী না পরিবর্ত প্রবাহ, পরিবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট, ঠিক আছে। এবার লিখবো হচ্ছে কি ডেফিনেশন, ঠিক আছে। এইগুলোর ডেফিনেশনটা লিখে দিই, এটা লিখে নেব, তারপর ছুটি, তারপর নেক্সট ক্লাস। সমপ্রবাহ কাকে বলে? যে না এই ধরনের
এই ধরনের তড়িৎ প্রবাহে লাল কালি দিয়ে লিখছে, সরি নীল কালি দিয়ে লিখে দিই। কি এই ধরনের তড়িৎ প্রবাহের অভিমুখ সর্বদা একই দিকে থাকে। তড়িৎ কোষ সমপ্রবাহ সৃষ্টি করে। ঠিক আছে, এটা লিখে নিলাম। মানে এইখানে সবসময় একটা দিকেই ফ্লো হবে কারেন্টের, হয় সামনের দিকে নয় পিছনের দিকে। আবার সামনের দিকে যাবে, আবার কিছুক্ষণ পরে পিছনের দিকে আসবে, এরকম হবে না। ঠিক আছে, এবার পরবর্তী প্রবাহ পড়ে নিই। এই ধরনের তড়িৎ প্রবাহের অভিমুখ কিছু সময় অন্তর নির্দিষ্ট সময় অন্তর বিপরীত দিকে পরিবর্তিত হয়। ঠিক আছে, এসি ডাইনামোর সাহায্যে পরবর্তী প্রবাহ সৃষ্টি করা যায়। এসি ডায়নামো সাহায্যে পরিবর্তী প্রবাহ সৃষ্টি করা যায়। মানে কি বুঝতে পারলে? নিশ্চয়ই না। ডাইরেক্ট কারেন্ট সবসময় একটা দিকেই ফ্লো হবে, আর অল্টারনেটিং কারেন্ট দুটো দিকেই ফ্লো হবে। মানে সামনের দিকেও যাবে, পিছনের দিকেও যাবে, কিন্তু এবং নির্দিষ্ট সময় অন্তর। যেরকম তোমরা সরল দোলক পড়েছো মনে হয় ছোটোবেলায়, যেটা পেন্ডুলাম বলে বাংলায়, ইংলিশে, যে দেখবে একটা নির্দিষ্ট টাইম অন্তর সেম জায়গায় চলে আসবে। দেখো এইখানে একটা জালে এই এলো, নির্দিষ্ট সময় অন্তর ব্যাকে আসছে। সেরকমই এটা পেন্ডুলামের মতন কাজ করছে, SHM বা সিম্পল হারমোনিক মোশনে কাজ করছে। ঠিক আছে, মানে কিছু সময় অন্তর 0.5 সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড অন্তর এইটা যাবে আবার ফিরে আসবে, খুব ফাস্ট হবে। এটাকে কীরকম দেখতে হয় জানো? এটাকে এরকম দেখতে হয়, এটার গ্রাফ। সাইন গ্রাফের মতন। তোমরা তো সাইন গ্রাফ কি কাকে বলে জানো না? সাইন গ্রাফ মানে হচ্ছে কি সাইন থিটার গ্রাফ, সাইন কস। ঠিক আছে, তোমরা পড়বে কিছুদিন পরে ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারে। সেখানে সাইন থিটার গ্রাফ এরকম হয়, সাইন থিটা কস থিটার গ্রাফ এরকম হয়। তো সাইন থিটার গ্রাফের মতনই হয় হচ্ছে কি, বা এরকমও হতে পারে, শুধু সাইন থিটা কেন, এটাকে বলে সাইনোসাইডাল গ্রাফ। ঠিক আছে, এটাকে কি বলে আমি জানি না। ঠিক
তাহলে এই দুটো ডেফিনেশন ভালো করে তোমরা লিখে নাও। বুঝতে পারলে অল্টারনেটিং কারেন্ট কাকে বলে? যে কারেন্টের অভিমুখ কিছু সময় অন্তর অন্তর চেঞ্জ হয়, ঠিক আছে, বিপরীত মুখে যায়, যে মুখে যাচ্ছে আর উল্টো দিকে যায়, তাকে অল্টারনেটিং কারেন্ট বলে। আমরা এটা বেশি ইউজ করি, এটার মানে এইটা ইউজ করতে সুবিধা হয়। আর ডাইরেক্ট কারেন্ট হচ্ছে কি যার অভিমুখ সর্বদা একই দিকে থাকে। থমাস আলভা এডিসনের নাম শুনেছ? যে বাল্ব তৈরি করেছিল, সেই এই ডাইরেক্ট কারেন্টের সৃষ্টি করে, ঠিক আছে। তারপর নিকোলা টেসলার নাম শুনেছ? যার নামে টেসলার গাড়ি চলছে, ঠিক আছে। সে অল্টারনেটিং কারেন্ট সৃষ্টি করেছিল, বুঝলে? তো চলো, হলো তাহলে পড়াশোনা অনেক শেষ, অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 1 ঘন্টা হয়েছে মনে হয়, 1 ঘন্টার বেশিই হয়ে গেছে। তো ভালো করে পড়াশোনা করতে থাকো। তোমার জন্য আমি একটা লাইন আগের দিন শিখে এসেছি, লিখবো এখানে, লিখেই দিই। ইউ কান্ট বি মোটিভেটেড all the time, so you have to be disciplined. মানে কিছু বুঝতে পারলে কি বলছে? মানে বলছে তুমি সবসময় মোটিভেটেড থাকতে পারবে না, মানে তুমি সবসময় মোটিভেটেড থাকবে না যে আজকে আগুন লাগিয়ে দেবো, আগুন লাগিয়ে সব আজকে সব পড়ে নেবো, আজকে এই করে নেবো, সেই করে নেবো, সবসময় এটা থাকে না সব মানুষের ভিতরে, ঠিক আছে। একদিন হবে, 2 দিন হবে, তারপরে যেটা তোমাকে কন্টিনিউয়াসলি যে আটকে রাখবে এটা পড়াশোনা করার জন্য, সেটা হচ্ছে কি তোমার ডিসিপ্লিন। তাই একটা ডিসিপ্লিন ওয়েতে রোজ দিন তোমাকে 20 ঘন্টা, 12 ঘন্টা 13 ঘন্টা পড়তে হবে না, তুমি 8 ঘন্টাই পড়ো না কেন, কিন্তু ভালো করে পড়ো 8 ঘন্টা। ধরো সকালবেলা তুমি 7টার সময় ওঠো, 7টার সময় উঠে ধরো যে কিছু করছো, এক্সারসাইজ করছো বা কিছু করছো, তারপর মানে জলটা মানে তার বা 7টার সময় উঠে মুখ টুক ধুলে কাজকর্ম করলে, করার পরে 7:30 1 ঘন্টা থেকে 2 ঘন্টা পড়লে, ফার্স্টের মানে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা মানে 8:30 9:30 অবধি পড়লে, পড়ার পরে টিফিন করলে, তারপরে স্কুলে গেলে, স্কুলে গিয়ে দয়া করে টাইমটাকে নষ্ট মানে স্কুলে গিয়ে আড্ডা মেরে টাইমটাকে না নষ্ট করে, সেই টাইমে যদি তোমার ফাঁকা পিরিয়ডে তুমি যদি 1 ঘন্টাও তুমি যদি পড়তে পারো, 15 মিনিট ফাঁকা 15 মিনিট থাকে, 15 মিনিট পড়লে, আবার পরের পিরিয়ডের ফাঁকাটাতে 2 পিরিয়ডের গ্যাপে আবার 15 মিনিট পড়লে, এরকম যদি 4টে পিরিয়ডের গ্যাপে যদি 15 মিনিট করে পড়ে নাও, তাহলে 1 ঘন্টা হয়ে যায় স্কুলে, তাহলেও তোমার অনেক হেল্প হয়ে যাবে। আমি আমার গল্প বলছি, আমি মাধ্যমিকের সময় লাস্টের নভেম্বর মাস থেকে আমি পড়াশোনা স্টার্ট করেছিলাম, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু অনেক পড়েছিলাম, খুব ভালো, মানে খুব খেটেছিলাম। সেখান থেকে স্টার্ট করে আমি মানে খুব খারাপ স্টুডেন্ট ছিলাম, খুব খারাপ, ঠিক আছে। সেখান থেকে ওই ধরো যে আমি মাস থেকে কী বলে ওর নাম, হ্যাঁ নভেম্বর মাস থেকে আমার কোনো সিলেবাস কিচ্ছু কমপ্লিট ছিল না, আমি কিছু বুঝতেই পারতাম না, ঠিক আছে, মানে কিচ্ছু না, কিছু বুঝতাম না। তো সেখান থেকে স্টার্ট করে আমি গেছি হচ্ছে গিয়ে শেষ অবধি, খুব ভালো রেজাল্ট হয়নি, কিন্তু আমার জন্য ওটা অনেক ভালো ছিল। আমি 80% পেয়েছিলাম মাধ্যমিকে, 81%, ঠিক আছে। মানে সেটা হচ্ছে গিয়ে কত দাঁড়াচ্ছে, 571-এর মতন আমি পেয়েছিলাম ওই 3 মাস পড়ে, ঠিক আছে। 3 মাস আমি ধরা যে 9 ঘন্টা পড়তাম হয়তো পার ডে, তার মধ্যে আমি কিন্তু খেলতামও দিনে, আমি ক্রিকেট খেলি, আমি খেলতামও, আমি মাধ্যমিক পরীক্ষার আগের দিন অবধিও আমি খেলতে গেছি, ঠিক আছে। তোমরা নিজেদের জন্য তোমাদের নিজেদের যে সুইটেবল একটা শিডিউল আছে আর সময়টা প্লিজ নষ্ট করো না,
রিল দেখে বা কিছু দেখে। রিল আমিও দেখি, আমি কাকে বলছি, তাও একটা নিজের মধ্যে ভিতরে আনো যে করতে হবে। তুমি এটা করার পর দেখবে খুব কনফিডেন্স পাবে। ঠিক আছে, তো চলো এই পজিটিভ নোটে এটা তুমি লিখে টিখে রেখে দিতে পারো কোথাও। আমি দেখো লিখে রেখেছি কোথাও এখানে এরকমভাবে, জানি না দেখা যাচ্ছে কি না। তাও চলো এই পজিটিভ নোটে যে কিছু করতে হবে জীবনে, আগুন লাগাতে হবে, শেষ করি। পরের দিন পড়বো হচ্ছে গিয়ে ওহমস ল, শেষ করতে পারলাম না সেই ওহমস ল। তারপরে আরও অনেক কিছু পড়বো, ওহমস লয়ের আরও ভাগ আছে, ওইগুলো পড়বো। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট, অল দ্য বেস্ট।